টমেটোটা কি? ফ্লেভার সেভার টমেটো হচ্ছে, দেখ আমরা মার্কেটে অনেক রকম টমেটো দেখি। টমেটোর যেটা হচ্ছে সব থেকে মানে অসুবিধা, যে টমেটো তো মেনলি কী করা হয় না, ট্রান্সপোর্ট করা হয়। ধর যেমন আমাদের এখান থেকে টমেটো বাইরে যায়, ঠিক আছে, ইন্ডিয়া থেকে। অনেক দেশের টমেটোই ট্রান্সপোর্টের ব্যবসা আছে, ইম্পোর্ট এক্সপোর্ট হয় টমেটো। তো এবার টমেটো ইম্পোর্ট এক্সপোর্টে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে কি, উইথ টাইম, মানে ধর 1-2 দিন পরে টমেটোর মধ্যে একটা প্রোটিন সিনথেসিস হয়। সেই প্রোটিনটার নাম কি না, পলিগ্যালাক্টোরিউনেজ। পলিগ্যালাক্টোরিউনেজ। এই প্রোটিনটা যখন ফর্ম হয়, এটা কি করে, টমেটোর যে ওয়ালটা থাকে, টমেটোর যে বাইরের লেয়ারটা আছে, ওইটা আস্তে আস্তে, মানে খোসা যেটাকে আমি বলি, ঠিক আছে, বাইরের দিকটা নরম হয়ে যায়। যার জন্য কি না, টমেটোটা খুব সহজে নষ্ট হয়ে যায়। টমেটোর বাইরের দিকটা যদি নরম হয়ে যায়, তাহলে টমেটো তো চাপে ফেটেই যাবে, নষ্ট হবে, প্রচুর স্পিলেজ হবে। তো এই জিনিসটাকে আটকানোর জন্য, এই জিনিসটাকে আটকানোর জন্য আমরা কি করেছি না, ফ্লেভার সেভার টমেটো ইউজ, মানে টেকনোলজিটা এনেছি, যেটা হচ্ছে টোটালি বায়োটেকনোলজি দিয়ে করা। তো দেখ, পলিগ্যালাক্টোরিউনেজ যে এনজাইমটার কথা বলছি, যার জন্য টমেটোর বাইরের লেয়ারটা উইক হয়ে যাচ্ছে বা সফট হয়ে যাচ্ছে, এই এনজাইমটাকে কালেক্ট করা হলো। তো কালেক্ট করে এই এনজাইমটা থেকে কি তৈরি করা হয়, এই এনজাইমটা থেকে জিনটাকে আলাদা করা হয়। মানে পলিগ্যালাক্টোরিউনেজ যে ডিএনএটা থেকে তৈরি হয়, সেই ডিএনএটাকে সবার প্রথমে আলাদা করা হয়, ঠিক আছে। যে সেই ডিএনএটা থেকে যে জিনটা পলিগ্যালাক্টোরিউনেজ এনকোডটা করছে, সেই জিনটাকে আলাদা করা হয়, ঠিক আছে। সবার প্রথমে টমেটো থেকে কি কালেক্ট করা হলো, যেখান থেকে পলিগ্যালাক্টোরিউনেজ তৈরি হয়, সেই জিনটা, মানে ডিএনএটা থেকে ক্লিভ করে জিনটা আমি আলাদা করলাম, যেখান থেকে পলিগ্যালাক্টোরিউনেজ অ্যাকচুয়ালি এনকোডেড হয়, যেখানে ওর কোডনটা আছে। তারপরে এই জিন বা ডিএনএটা থেকে আমি বানালাম হচ্ছে এমআরএনএ, ঠিক আছে। এইবার এই এমআরএনএটাকে করলাম আমি রিভার্স ট্রান্সক্রিপশন। তৈরি করলাম সিডিএনএ। সিডিএনএ ইজ আ সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। হলো সিডিএনএটা হলো এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। এর সবসময় এর কি থাকে, এর সবসময় টেন্ডস টু জয়েন উইথ দিস এমআরএনএ, মানে এর প্রবণতা থাকে সবসময় এর সঙ্গে অ্যানিল করা। বোঝা গেল? আবার বলছি, পলিগ্যালাক্টোরিউনেজ যে এনজাইমটা তৈরি হয়, সেটা যে ডিএনএটা থেকে তৈরি হয়, সেটাকে আইসোলেট করা হলো, ওখান থেকে জিনটাকে আইসোলেট করা হলো, ওটা থেকে এমআরএনএ ফর্ম করা হলো, এমআরএনএটাকে রিভার্স ট্রান্সক্রিপশন করে সিডিএনএ আর সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ফর্ম করা হলো, যেটা কমপ্লিমেন্টারি টু দ্যাট এমআরএনএ স্ট্র্যান্ড, ঠিক আছে। মানে এইটার সঙ্গে বন্ড করতে পারে। বোঝা গেল? এইবার এই যে সিডিএনএটা, সেই সিডিএনএটাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হলো প্লান্টের মধ্যে, ঠিক আছে। তো প্লান্টটা যখন ন্যাচারালি গ্রো করছে, তার মধ্যে টমেটো হচ্ছে, টমেটোর যে পজিশন থেকে পিজিটা তৈরি হচ্ছে, পলিগ্যালাক্টোরিউনেজ, সবার প্রথমে সেই ডিএনএটা থাকে, সেই ডিএনএটা থেকে এমআরএনএ ফর্ম। যখন ফলটা তৈরি হয়ে গেছে কমপ্লিটলি, ফলটার মধ্যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, ঠিক। এইবার যে মুহূর্তে ফলটার মধ্যে এমআরএনএ তৈরি হচ্ছে, এটা হলো ধর এমআরএনএ স্ট্র্যান্ড, ওই মুহূর্তে এই সিডিএনএটা অলরেডি অ্যাড করা আছে গাছের মধ্যে, ওই মুহূর্তে সিডিএনএটা এখানে চলে আসছে, দিয়ে এই স্ট্র্যান্ডটাকে ব্লক করে দিচ্ছে। আগেরটা পড়েছিলি আরএনএ দিয়ে ইন্টারফেয়ার করা হচ্ছে, এখানে ডিএনএ দিয়ে ইন্টারফেয়ার করে দিল। তো এই ডিএনএটা আসে, এই সিডিএনএটা এসে এই এমআরএনএর সঙ্গে জয়েন হয়ে যায়, অ্যানিল হয়ে যায়। তাহলে কি, এমআরএনএ আর ফার্দার প্রোটিন তৈরি করতে পারছে না, মানে এই যে পিজি প্রোটিন, এটা আর তৈরি হলো না। এটা আরএনএ ইন্টারফারেন্স ছিল আগেরটা, এটা ডিএনএ দিয়ে ইন্টারফারেন্স করা হলো। আগেরটা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, পার্থক্য আছে, ঠিক আছে। দুটোই অড। নর্মালি ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড হয়, এমআরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়। এখানে কি করা হচ্ছে, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ ফর্মেশনের মাধ্যমে একটা আরএনএ ইন্টারফারেন্স করা হচ্ছে, যেটা আগের দিন পড়ালাম। আর এটা হচ্ছে তোর ডিএনএ, সিডিএনএ আর সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ইন্টারফারেন্স টেকনোলজি, ঠিক আছে, ফ্লেভার সেভার টমেটো। তো ওই ডিএনএটা গিয়ে কী করছে, এমআরএনএটাকে ব্লক করে দিচ্ছে।
এমআরএনএটা যেই মুহূর্তে ব্লক হয়ে যাচ্ছে, এমআরএনএটা আর প্রোটিন সিনথেসিস করতে পারছে না, তার মানে টমেটোটার ক্ষেত্রে পলিগ্যালাকটোডুনেস তৈরি হচ্ছে না। পলিগ্যালাকটোডুনেস তৈরি না হলে টমেটোও নরম হচ্ছে না, টমেটোটাও ফ্রেশ থাকছে। দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ ফ্লেভার সেভার টমেটোস। ঠিক আছে, আরেকটা কি আছে লাস্ট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে গোল্ডেন রাইস। এখনকার বাচ্চারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন রকম জিনিস খেতে পারে না, সেটা ভিটামিনস হোক, সেটা মিনারেলস হোক। তো এই মিনারেলস এবং ভিটামিনসগুলো, বিশেষ করে ভিটামিনগুলো, মোস্ট অফ দ্য ভিটামিনস আর প্রোটিন মেড সাবস্টেন্সেস। তো ভিটামিনগুলোকে কালেক্ট করা হয় এবং সেই ভিটামিনগুলো যে জিন থেকে এনকোডেড হয়, সেই জিনগুলোকে কালেক্ট করা হয় মেনলি। জিনস কালেক্টেড দোজ ফর্ম ভিটামিনস। ঠিক আছে, দিয়ে এই ভিটামিনগুলোকে অ্যাড করে দেওয়া হচ্ছে কিসে? এই ভিটামিনগুলোকে অ্যাড করে দেওয়া হচ্ছে কোনো একটা রাইসের ইল্ডের মধ্যে, যেটা হাই কোয়ালিটি রাইস আছে, যেটা এটার সঙ্গে অবশ্যই হাই কোয়ালিটি হলে হবে না, শুধু এটাগুলোকে মানিয়েও নিতে হবে, কম্পিটেন্সি দরকার এগুলোর সঙ্গে, এগুলোর সাথে কম্পিটেন্সি দরকার। তো কম্পিটেন্ট হলেই বন্ড করবে। তো এমন একটা রাইস ধরে নিলাম আমি, পেলাম ধর বাসমতি, তো বাসমতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, যার ফলে কি হলো, যে ফলনটা আমি পাবো, যে ইল্ডটা আমি পাবো, সেখানে কি মেনলি এর মধ্যে বিটা ক্যারোটিন, ফাইক্রোএরিথ্রিন, ফাইকোজ্যান্থিন, ঠিক আছে, নিয়াসিনিক অ্যাসিড, টোকোফেরল, এইগুলো থাকছে, বিভিন্ন রকম যে ভিটামিন ফর্মেশন করে যে ইয়েগুলো। তো এইগুলো নিয়ে, এইগুলো এনরিচ একটা রাইসের আমি কি পেয়ে পাচ্ছি না, ইল্ড পাচ্ছি। অবশ্যই যে কেউ খেতে পারে, অবশ্যই ভালো জিনিস, যেটা গোল্ডেন রাইস বলা হচ্ছে, যেটার মধ্যে ভিটামিন ফরমেটিং ডিএনএটাকে অ্যাড করে জাস্ট ওটাকে চাষ করা হচ্ছে, যার জন্য কি হচ্ছে, রাইসটা অলরেডি ওগুলো ভিটামিন থেকে কালেক্ট করা হলো। ভিটামিন কোত্থেকে পেলো? ভিটামিন এনভায়রনমেন্ট, ভিটামিন থেকে রিভার্স ট্রান্সক্রিপশন করে নেবে, কি হয়েছে, ভিটামিনটাকে আলাদা করে, ভিটামিন যে জায়গাতে ফর্ম হচ্ছে, সাপোজ ধর গাজরে বিটা ক্যারোটিন তৈরি হচ্ছে, তো গাজরের মধ্যে থেকে বিটা ক্যারোটিন ফরমেটিং ডিএনএটাকে কালেক্ট করে নেবে, সিম্পল থিং। ঠিক আছে, তো এইভাবে আমি কি করতে পারি, এইভাবে যে রাইসটা প্রোডাকশন হয় সেটা ওই লাইট টু ডিপিএলও বা ওই গোল্ডেন রকম একটা শেড দেয়, ওই জন্য এটাকে গোল্ডেন রাইস বলছে। ঠিক আছে, তো এটাকেও ইউজ করা হয় ইয়ের কাজে। আচ্ছা, আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে ওই ট্রান্সজেনিক অ্যানিমাল। ঠিক আছে, ট্রান্সজেনিক অ্যানিমালের ব্যাপারটা কীরকম, অনেক সময় কি করা হচ্ছে যে, তো ধর আজকে ধর আমি অনেক রকম অ্যানিমাল ট্রায়াল করতে চাই। ঠিক আছে, তো অ্যানিমাল ট্রায়াল করার জন্য আমি কত অ্যানিমাল স্যাক্রিফাইস করবো সবসময়। তো কোনো একটা অ্যানিমাল সবার প্রথমে ছোটো স্কেল দিয়ে শুরু হয়েছে, স্মল অ্যানিমাল যেমন অ্যামিবার সবার প্রথমে ট্রান্সজেনিক ফর্ম বার করা হয়েছে। কী করা হয়েছে, তার বডির যে ডিএনএ সিকোয়েন্সগুলো হয়েছে, বলছে তার ডিএনএ সিকোয়েন্সগুলো আছে, সেগুলোকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, আর্টিফিশিয়ালি অ্যাগ্রিগেট করে, যে আর্টিফিশিয়ালি ক্লোন ফর্মেশনের মতো। ঠিক আছে, দিস ইজ দ্য ট্রান্সজেনিক ফর্ম অফ দ্যাট অ্যানিমাল। এরকমভাবে ট্রান্সজেনিক মাইস তৈরি করা হয়েছে, এইভাবে ট্রান্সজেনিক ইঁদুর তৈরি করা, বিড়াল তৈরি করা সম্ভব হয়েছে, ছাগল তৈরি করা সম্ভব হয়েছে। ঠিক আছে, এগুলো তৈরি করার ওয়ান অ্যান্ড অনলি মোটো ইজ টু কী করা না, আমার সেটাকে তো অ্যানিমাল স্যাক্রিফাইস হোক বা ভ্যাকসিনেশন হোক, যে কোনো রকম ট্রায়াল এর জন্য তৈরি করা। এবার তাহলে তোরা বলবি যে তাহলে স্যার যখন ট্রান্সজেনিক ফর্মে তৈরি করা যায় যে কোনো অ্যানিমাল বা প্লান্ট বলছেন আপনি, তাহলে লোকে বলছে কেন অ্যানিমাল ক্রুয়েলটি বন্ধ হোক, মারুক। বিষয়টা হচ্ছে দেখ, যে ন্যাচারাল প্রসেসটায় তো আমার খরচা অনেক কম না, ট্রান্সজেনিসিটিতে ইজ নট আ ইজি জব। একটা কোনো অ্যানিমাল বা প্লান্টের টোটাল ডিএনএ এনকোড, পুরো ডিএনএ সিকোয়েন্সগুলোকে এনকোডিং মানে ডিকোডিং করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। ঠিক আছে, এটা হাইব্রিডটার মধ্যে তফাৎ কি? হাইব্রিড আলাদা জিনিস, হাইব্রিড হচ্ছে দুটো ক্যারেক্টার নিয়ে আমি একটা থার্ড ইয়ে তৈরি করছি। ঠিক আছে, এটা টোটালি একদম ক্লোনিং এর মতো ব্যাপারটা। ঠিক আছে, আমি টোটালি একটা নিউ কপি তৈরি করছি। হ্যাঁ, এইখানেই তো চলে আসছে এবার এথিক্যাল আসপেক্টস চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আরো কিছু আছে, মানে এটা তো বললাম, সব বলছি একে একে।
দেখ, শুধু যে সব সময় পুরো একটা অ্যানিমাল ফর্ম করব সেটাই কিন্তু সব নয়। পুরো অ্যানিমাল ফর্ম হলে সেটা ট্রান্সজেনিসিটির সঙ্গে কিসের ক্লোনের একটা মিক্স আপ হয়ে যাচ্ছে, এখানে জেনেটিক্স আর ইয়ে এসে ম্যাচ করলো। কারণ একটা জিনিস তোরা শুনে থাকবি হয়তো, একটা এন্ড পরে সব সাবজেক্ট এক হয়ে যায়। এই সেই জায়গাটা, এই ট্রান্সজেনিক ব্যাপারটা সেটা, যেখানে এসে বায়োটেকনোলজির সঙ্গে জেনেটিক্স মিট করছে উইথ মলিকিউলার বায়োলজি, হাত ধরে পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। এরা তিনজন এখানে এসে মিট করলো। এই ট্রান্সজেনিসিটির একটা অ্যাডভান্স স্টেপ হচ্ছে ক্লোনিং, যেটা আমি এখনই বললাম, কারণ এটা বলাটা অনেক সহজ ছিল তোদের, তাই জন্য বললাম। এবার ট্রান্সজেনিক যে ছোটো ছোটো ফর্মে হয়, মানে সাপোজ ধর অনেক ফিমেল থাকে দেখবি যে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন করতে পারে না, ঠিক আছে, তো তাদের একটা স্পেশাল মিল্ক ইয়ে করা হয়, তখন ডাক্তার প্রেসক্রাইব করে, ঠিক আছে। সেটা হচ্ছে আলফা ল্যাক্টালবুমিন বলে একটা জিন পাওয়া যায় হিউম্যান বডি, ঠিক আছে। সেই আলফা ল্যাক্টালবুমিন জিনটা থেকে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হয়, ঠিক আছে। তো কি করা হয়, আলফা ল্যাক্টালবুমিন জিনটাকে কালেক্ট করে আর্টিফিশিয়ালি কাউয়ের বডিতে সেটাকে কালচার করা হয়। তো এইবার কি মাদার মিল্কে যে তোর ইয়েটা হচ্ছে, ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে কাউয়ের মিল্ক ফর্ম হচ্ছে, ঠিক। তাহলে কি হচ্ছে, কাউয়ের, হ্যাঁ হ্যাঁ, বাট হিউম্যান মিল্ক অ্যান্ড ডিফারেন্স, দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন হিউম্যান মিল্ক অ্যান্ড কাউস মিল্ক। সো আমি হিউম্যান ক্যারেক্টারগুলো ইন্ডিউস করে দিলাম ওর মধ্যে। গরুর দুধের যা প্রপার্টি ছিল, আমি এক্সট্রা করে বাইরে থেকে অ্যাড করে দিলাম মাদার মিল্কের কিছু প্রপার্টি, যার জন্য ওটাকে আমি সাবস্টিটিউশন হিসেবে ইউজ করতে পারছি। নিউবর্ন বেবিকে প্রেসক্রাইব করা হয়, ডাক্তাররা প্রেসক্রাইব করে। এবার এর মধ্যে তোর পার্সেন্টেজ থাকে, কতটা মানে বয়স হিসেবে হয় যে কত পার্সেন্ট এই দুধটা দেয়া হবে, বুঝতে পারলি? এই দুধের মানে না, গরুর দুধ ফার্স্টে দিলে বাচ্চা মরে যাওয়ার চান্স আছে, কারণ বাচ্চার বডিতে তখন কোনো ডাইজেস্টিভ সিস্টেম নেই গরুর দুধের প্রোটিন হজম করার জন্য, গরুর বাচ্চা ইনডাইজেশনে মরে যাবে। আরেকটা কথা হচ্ছে, যেই মা মানে ইয়েটা খেতে পারছে না, অন্নজোনা থেকে যদি সেটা কালেক্ট করে এবার অন্নজোনা পাবে কোথায়? সে সবসময় তো অ্যাভেলেবল থাকে না। সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। ব্রেস্ট ফিড, এবার দেখা গেলো তার দুধে অ্যালার্জি হয়ে গেলো বাচ্চাটার, এটাও হতে পারে। মায়ের দুধে অনেক সময় বাচ্চার অ্যালার্জি হয়, হতেই পারে। সেটা আলাদা কথা। কমপ্লেক্স কেসেস ক্যান হ্যাপেন এনি টাইম, সব সময় হতে পারে। বাট তুই একজন ব্রেস্ট ফিডিং ওমেন পাবি কোথায় মার্কেটে? তার তো সদ্যজাত শিশুর মা হতে হবে তার, কারণ মাদার না হয়ে তো কেউ ল্যাকটেট করবে না, এবং একটা নির্দিষ্ট ওই 6 মাস 7 মাসই ল্যাকটেট করবে, তারপরে তো আর ল্যাকটেশন হবে না, ল্যাকটেশন তো বন্ধ হয়ে যায় একটা লেভেলের। তো অ্যাভেলেবিলিটি, ল্যাকটেশন যতদিন চালু থাকে ততদিন মেনস্ট্রুয়েশন বন্ধ হয় মোটামুটি মোরাললেস, ঠিক আছে, যেটাকে ল্যাকটেশন অ্যামিনোরিয়া বলা হয়। মানে এই টাইমে প্রোটেকশন না ইউজ করলেও চলবে, ঠিক আছে। ইফ ইউ পারফর্ম অ্যান ইন্টারকোর্স then no protection is needed because at this phase there is high level of progesterone. Estrogen is also down. Estrogen যতক্ষণ ডাউন আছে ওজেনেসিস হচ্ছে না, নিউ এগ প্রোডাকশন হচ্ছে না, এগ তো অলরেডি প্রেজেন্ট নেই। তাহলে কারো দেহে যদি বাইরে থেকে প্রজেস্টেরন পুশ করে তারপরে যদি তার সঙ্গে না, অলরেডি তো তার মধ্যে এস্ট্রোজেন তো ছিল, এস্ট্রোজেনের জন্য তো এগ প্রোডাকশন চলছে। তুই তো এমন একটা ফেজ বলতে পারবি না যে যেখানে when there is no egg develop, এমন তো ফেজ নেই কোথাও যে এগ ডেভেলপমেন্ট হচ্ছে না বা হয়নি, জিরো এগ ডেভেলপ, এরকম তো হতে পারে না। হ্যাঁ, তুই আর্টিফিশিয়ালি হরমোন লেভেল ম্যানিপুলেট করা যায়, হরমোনাল পিলস হয় তো, ঠিক আছে। হরমোনাল পিলস, এই যে 21 ডে সাইকেলের পিল, এটা তো হরমোনাল পিল, প্রজেস্টেরন পিল, এটা আনওয়ান্টেড 21 days or something like that, এরকমই একটা কিছু, ঠিক আছে।